আচ্ছা, একটা জিনিস তোমরা তাহলে খেয়াল করো, এই যে আমরা একটা গ্যাপ এখানে পেলাম, এই গ্যাপটা আসলে কি? এই গ্যাপটা আসলে কিছুই না। এই গ্যাপটা, এই যে গ্যাপটা আমরা পেলাম, এই যে 12, যে গ্যাপটা 12, যে গ্যাপটা পেলাম, এই গ্যাপটা আসলে কিছুই না। গ্যাপটা হচ্ছে, আমি কি করেছিলাম, আমি যে মেজার্ড ইলেকট্রোলাইট মানে মেজার্ড ক্যাটায়ন থেকে মেজার্ড অ্যানায়ন গুলোকে বাদ দিয়েছিলাম, কিন্তু আমি তো এই যে এখানে আনমেজার্ড কিছু অ্যানায়ন রয়ে গেছে, সেগুলোকে তো আমি কোনো কনসিডারেশনই নিয়ে আসি নাই। তাহলে এটা মনে রেখো যে সব সময় কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে, মেজার্ড ক্যাটায়নের সাথে মেজার্ড অ্যানায়নের গ্যাপটাই আসলে অ্যানায়ন গ্যাপ, এবং প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো অ্যানায়ন গ্যাপ। এই দিস অ্যানায়ন গ্যাপ ইজ বেসিক্যালি ফিল্ড বাই সাম আনমেজার্ড অ্যানায়ন, এবং সেই আনমেজার্ড অ্যানায়ন যেটুকু থাকে এটাই সেই 12, এবং এটা খুবই নর্মাল, এটাকে আমরা নর্মাল ধরি। আচ্ছা, এখন আমার বডি তো ওই যে অলরেডি এই জিনিসগুলো আমি তোমাদের বলে ফেলেছি যে আমার বডি যেহেতু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে চায়, তাহলে অবশ্যই আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণ ইকুয়াল হতে হবে, তাদের যোগফল সমান সমান হতে হবে, এবং রিয়েলিটিতে দেয়ার ইজ নো অ্যানায়ন গ্যাপ। আমরা যে ইলেকট্রোলাইটগুলো আমাদের মেজার করি কমনলি ল্যাবরেটরিতে, তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি যে আমরা যখনই ইলেকট্রোলাইট প্রোফাইল করতে দেই, ইলেকট্রোলাইট প্রোফাইল বলতেই কিন্তু আমরা বুঝি কি কি জিনিস, সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট, তাই তো? তাহলে আমরা এটা মেজার করি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। যেহেতু পটাশিয়ামের পরিমাণ খুবই কম থাকে, আমরা পটাশিয়ামকে এক্ষেত্রে ইগনোর করি, সোডিয়ামকে নিয়ে আসি হচ্ছে ক্যাটায়ন হিসেবে, আর অ্যানায়ন হিসেবে নিয়ে আসি হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট হিসেবে। এখন যদি তুমি পটাশিয়ামকে ধরো, এটা মিলেই দেখা যায় যে আমার 95% ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম দিয়ে ফিল হয়ে যায়, বাট অ্যানায়নের ক্ষেত্রে একটা ডিফারেন্স থেকে যায়, ক্লোরাইড এবং বাইকার্বনেট দিয়ে শুধুমাত্র মাত্র 85% অ্যানায়নের ঘরটা ফিল হয়। তোমরা যদি এই আগের ছবিটা দেখো তাহলে এটা দেখলে বুঝতে পারবা যে সোডিয়াম একাই একটা বিশাল অংশ দখল করে আছে, আর ক্লোরাইড এবং বাইকার্বনেট কিন্তু অ্যানায়নের যে জায়গাটা সেটা পুরোটা ফিল করতে পারে নাই, এই জায়গাটায় কিছু আনমেজার্ড অ্যানায়ন রয়ে গেছে। তাহলে এই যে বাকি যে 15% যেটা, যে অংশটা থেকে গেল, আমরা বলেছিলাম যে 85% অ্যানায়ন হচ্ছে যে আমরা মেজার্ড অংশটা দিয়ে ফিল করতে পারি, তাহলে এই যে 15% যেটা থেকে গেল সেটাই হচ্ছে আসলে আনমেজার্ড অ্যানায়ন। এখন এই আনমেজার্ড অ্যানায়নের ভিতরে কি কি আছে সেগুলো আমি এর আগেও বলে এসেছি। তো এই ডিফারেন্সটা আসলে কি? এই ডিফারেন্সটা আর কিছুই না, মেজার্ড ক্যাটায়ন এবং মেজার্ড অ্যানায়নের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ হিসেবে আমরা বলে থাকি, এক্সপ্রেস করে থাকি। প্র্যাকটিক্যালি এই অ্যানায়ন গ্যাপটা আসলে ফিল্ড আপ থাকে কি দিয়ে? আনমেজার্ড অ্যানায়ন দিয়ে। এবং এই আনমেজার্ড আমরা এই অ্যানায়ন গ্যাপ যখন ক্যালকুলেশন করি তখন আসলে কিভাবে করি এটা একটু দেখো। সেটা হচ্ছে যে সমস্ত প্লাজমা ক্যাটায়নগুলোকে আমরা জানি যে আমি যদি বডির ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে চাই তাহলে আমার প্লাজমার ক্যাটায়ন সমান সমান প্লাজমা অ্যানায়ন হতে হবে। এখন প্লাজমা ক্যাটায়ন হিসেবে আমি কাদের কাদের নিয়ে এসেছি? মেইনলি সোডিয়াম, পটাশিয়াম, আর এদিকে তোমার অ্যানায়ন হিসেবে ক্লোরাইড, বাইকার্বনেট, আর আছে হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। এখন যদি তুমি এই সোডিয়াম, পটাশিয়াম থেকে ক্লোরাইড এবং বাইকার্বনেট বিয়োগ দাও তাহলে যেটা বের হয়ে আসবে সেটাই হচ্ছে এই আনমেজার্ড অ্যানায়ন। এটাকেই আমরা বলে থাকি অ্যানায়ন গ্যাপ। এই ছবিটা দেখো, আমরা মোর প্রেসাইজলি সাধারণত বাদ দিয়ে দেই এখানে পটাশিয়াম, যেহেতু বলেছি যে খুবই লো কনসেন্ট্রেশনে থাকে, ওই জন্য পটাশিয়ামকে বাদ দিয়ে সোডিয়াম থেকে এই মেজার্ড ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, আর মেজার্ড অ্যানায়ন হচ্ছে বাইকার্বনেট এবং ক্লোরাইড, এদের থেকে যদি এরকম করে বিয়োগ করে দেয়, এখন 140 থেকে এখানে তুমি যে রুল অফ 4 অনুযায়ী এখানে 140 ঠিক আছে, এখানে ওরা হয়তো মিলানোর জন্য যে 25 আর 105 করে দিয়েছে, তাহলে হচ্ছে তোমার গ্যাপ আসে হচ্ছে অ্যানায়ন গ্যাপ, যেটা আসে হচ্ছে এটা হচ্ছে 10। কিন্তু তোমরা নিজেরা নিজেকে প্রশ্ন করে দেখো, আসলে কি কোনো এখানে অ্যানায়ন গ্যাপ থাকে? এখানে তো আসলে কোনো অ্যানায়ন গ্যাপ থাকে না। এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন, কারণ আমার এই বডি ফ্লুইড কম্পার্টমেন্ট শুড বি অলওয়েজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, এবং যদি আমি ইলেকট্রিক্যালি নিউট্রাল করতে চাই তাহলে আমার যতগুলো ক্যাটায়ন আছে ততগুলোই অ্যানায়ন থাকতে হবে। এই জিনিসগুলো তোমাদের একটু পরীক্ষার জন্য লাগে বলে আমি দিয়ে দিয়েছি যে এই অ্যানায়ন গ্যাপটা আসলে এটা একদমই বললাম তো প্র্যাকটিক্যালি কোনো গ্যাপ এখানে থাকে না, এটা ডায়াগনস্টিক একটা কনসেপ্ট। কেন এটা লাগে একটু পরে আমি তোমাদেরকে বলতেছি, যে আমরা এটা দিয়ে কিন্তু আসলে মেটাবলিক অ্যাসিডোসিসের ডিফারেন্ট কজগুলো বের করি। তো দেখো যে এই কমন আনমেজার্ড অ্যানায়ন যেগুলো আমাদের প্লাজমাতে থাকে, এই প্লাজমা প্রোটিন, এছাড়া সালফেট, ফসফেট, মানে ওই যে
সালফার কন্টেইনিং ফসফরাস কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে, এছাড়া আলফা বেটা গ্লোবিউলিন থাকে, ল্যাকটেট তোমরা জানো যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস আমার বডি কিছু ল্যাকটেট প্রডিউস করে। এছাড়া এই যে বেটা হাইড্রক্সি বিউটাইরেট এবং অ্যাসিটোঅ্যাসিটেট, অল দিজ আর কিটোন বডি। নর্মাল কন্ডিশনে আমার বডি কিছু কিটোন বডিও প্রডিউস করে। তাহলে অল দিজ আর নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ আওয়ার বডি, আমার বডিতে নর্মাল অবস্থায় এগুলো থাকে। এখন অ্যানায়ন গ্যাপ কখন বেড়ে যেতে পারে, এটা নিয়েই হচ্ছে আমাদের মেইন কোয়ারি, যে অ্যানায়ন গ্যাপ আমরা বলে থাকি হাই অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস। কেন আমার এই অ্যানায়ন গ্যাপগুলো বেড়ে যায়? তাহলে সঙ্গত কারণে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো যে যদি তুমি তোমার বডি থেকে যে অ্যাসিডগুলোকে বের করে দেওয়ার কথা ছিল, যদি কোনো কারণে তুমি বের করতে না পারো, তাহলে যদি সেই অর্গানিক অ্যাসিডগুলো বেড়ে যায় তোমার বডিতে, তাহলেও অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে আমি পরের স্লাইডগুলোতে তোমাকে দেখাচ্ছি। যদি তুমি এই অ্যাসিডগুলোকে এক্সক্রিট করতে না পারো, অথবা যদি তোমার প্রোডাকশন বেড়ে যায়, তাহলে অ্যানায়ন গ্যাপটা আসলে আমি একটা ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করে থাকি। এই ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করে থাকি কিসের জন্য? এই মেটাবলিক অ্যাসিডোসিসের ডিফারেন্ট কজ ফাইন্ড আউট করার জন্য। তো এই যে অন দ্য বেসিস অফ anion gap, metabolic acidosis can be divided into two types. There is high anion gap metabolic acidosis and there is normal anion gap metabolic acidosis. এখন কেন এদেরকে আমি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বলতেছি? তোমরা নিশ্চয়ই, তোমাদের মনে আছে যে মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্টটা কোথায়? প্রাইমারি ডিফেক্ট হচ্ছে যে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন এখানে কমে যায়। তাহলে তুমি ওই যে ক্লাসিক্যাল প্যারামিটারটার কথা মনে করে দেখো, যে তুমি তোমার ক্লাসিক্যাল প্যারামিটার ভিতরে তুমি পিএইচ দেখলা, বাইকার্বনেট কনসেন্ট্রেশন দেখলা, পিসিও2 দেখলা, তুমি দেখলা যে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে, পিএইচ কমে গেছে। তাহলে প্রথমেই তোমার মাথায় যেটা স্ট্রাইক করবে সেটা হচ্ছে যে এটা অবশ্যই মেটাবলিক অ্যাসিডোসিস। এখন সেই মেটাবলিক অ্যাসিডোসিস কি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস না নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস? এইটা তুমি কিভাবে বের করবা? দেখো যে তোমার এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে, কিন্তু তাহলে কি হবে? তোমার আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ কিন্তু বাড়ায় দিতে হবে যদি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আনমেজার্ড অ্যানায়নকে কেন বাড়ায় দিতে হবে? কারণ তোমার বডির ওই যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে। কোন কোন ক্ষেত্রে হয়? ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, পয়জনিং, এগুলোতে হয়। কেন হয় এবার আমি এক্সপ্লেন করতেছি। দেখো নর্মালি তো এইটা হচ্ছে লেফট সাইডের, এইখানে খেয়াল করো যে আমি বলেছি যে আমরা এই তিনটা হচ্ছে যে জিনিস ইউজ করি, একটা হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন, ক্লোরাইড আর বাইকার্বনেট। এটা দিয়ে কিন্তু আমরা অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেশন করে বের করি। তাহলে তোমার সবকিছু নর্মাল আছে, এখানে 140, 104, এখানে 24 আছে। তাহলে এই যে উপরে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল তোমার এইটুকু অ্যানায়ন গ্যাপ। এখন তোমার বডির বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে গেছে। বাইকার্বনেট কনসেন্ট্রেশন কেন কমে গেছে? ডিউ টু ল্যাকটিক অ্যাসিডোসিস, মানে তোমার ল্যাকটিক অ্যাসিডের প্রোডাকশন অনেক বেড়ে গেছে। অ্যাসিড মানে কি? তাহলে তোমাদেরকে একটু আবার প্রিভিয়াস ওই জিনিসে যেতে হবে, যে অ্যাসিড মানেই হচ্ছে যে যে কোনো সাবস্ট্যান্স যে অ্যাকোয়াস সলিউশনে প্রোটন ডোনেট করতে পারবে। এখন তোমরা জানো যে নর্মাল রুল অনুযায়ী এলএইচ, ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, এখানে আমরা এমনি জাস্ট ডায়াগ্রামেটিক্যালি বাট সিম্বলিক্যালি তোমাদেরকে দেখানো হয়েছে। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের রিয়েল স্ট্রাকচার না, তোমাদের বোঝানোর জন্য। মনে করো এলএইচ, তাহলে তো এর একটা প্রোটন আছে, আর এই যখনই সে প্রোটনটা ডোনেট করে দিল, প্রোটন ডোনেট করার সাথে সাথেই তুমি দেখবা যে তার একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট কিন্তু চলে আসবে। এই যে দেখো, এই ইলেকট্রোনেগেটিভ পার্ট যেটা, সেটাই কিন্তু তখন কোথায় জমা হবে? এই আনমেজার্ড অ্যানায়ন পুলে যেয়ে সে জমা হবে। কারণ আমি মেজার করি কোনটা? আমি মেজার করি অ্যানায়ন হিসেবে ক্লোরাইড এবং বাইকার্বনেটকে। কিন্তু আমি তো এই যে ল্যাকটেট, যখন তোমার বডির ভিতরে ল্যাকটেটটা ডিসোসিয়েট হলো, মানে প্রোটন ডোনেট করলো, সে তো অবশ্যই অ্যাসিড হতে গেলে তাকে একটা প্রোটন ডোনেট করতে হবে। তাহলে এই প্রোটনটা ডোনেট করার পরে যে পার্টটা থেকে গেল, সেটা সবসময় একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট হবে। তাহলে এটা তো একটা অ্যানায়ন। তাহলে সেই অ্যানায়নটা কি কোথায় কোথায় যাবে? তোমার বডি থেকে তো তাকে তুমি বের করে দিতে পারবা না। তাহলে সে তোমার বডির ভিতরেই আছে। এই যে দেখো, এই বডির ভিতরেই আছে। এই যে এখানে কোথায় যে জমা হয়েছে? এই জায়গা, এই পুলে যে জমা হয়েছে, আনমেজার্ড অ্যানায়ন পুলে যে জমা হয়েছে। তাহলে এই তোমার যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, তো তোমার অ্যাসিডোসিস মানে কি? তোমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা যখনই বেড়ে গেছে, আমরা জানি যে আমার কোন হচ্ছে বাফারটা, এই ক্ষেত্রে হুইচ বাফার উইল কাম ফরওয়ার্ড টু নিউট্রালাইজ দিস এক্সেসিভ অ্যামাউন্ট অফ প্রোটন বা দিস এক্সেসিভ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন।
আমরা জানি যে আমার বডির মোস্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার সিস্টেম। তো এখন এই যে এই প্রোটন যেগুলো তোমার বডিতে প্রডিউস হচ্ছে, এই প্রোটনগুলোকে নিউট্রালাইজ করার জন্য কে আগে আসবে? হু উইল কাম ফরওয়ার্ড? এইখানেই দেখো যে বাইকার্বনেট চলে আসবে আগায়। বাইকার্বনেট যখনই চলে আসবে, বাইকার্বনেট এসে দেখো এই বাইকার্বনেট চলে আসলো, এসে এই প্রোটনগুলোকে মনে করো নিউট্রালাইজ করে ফেললো। হ্যাঁ, নিউট্রালাইজ করে কার্বনিক অ্যাসিড বানায় ওয়াটার কার্বন ডাইঅক্সাইড করে ফেললো। তাহলে সমস্যা কি হচ্ছে? এই যে সমস্ত বাইকার্বনেট গুলোকে যে ইউজড আপ করে ফেলতেছে, বাইকার্বনেট গুলোকে ইউজড আপ করার জন্যই কিন্তু তোমার এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা এখানে কমে যাচ্ছে। বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, সেই জন্য কি পাচ্ছ তুমি? তুমি যখন মেজার করতেছো তুমি বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কম পাচ্ছ, কিন্তু এই যে তোমার আনমেজার্ড অ্যানায়নের এই পুলে যে কিন্তু জমা হয়ে যাচ্ছে কোনটা? এই যে ল্যাকটিক অ্যাসিড তার প্রোটনটা ডোনেট করার পরে তার যে ইলেকট্রোনেগেটিভ পার্ট সেটা কিন্তু যে এইখানে জমা হয়ে গেল। এইখানে জমা হওয়ার কারণে কিন্তু দেখো এইখানে তোমার অ্যানায়ন গ্যাপ যেটাকে তুমি মেজার করেছিল নর্মাল অবস্থায় যতটুকু ছিল, এইখানে যে কিন্তু তোমার এখানে বেড়ে গেল। বেড়ে গেল কিসের জন্য বেড়ে গেল? কারণ এখানে তোমার বেশ কিছু আনমেজার্ড অ্যানায়ন ওখানে জমা হচ্ছে, যেটাকে তুমি তো মেজারমেন্টে নিয়ে আসতেছো না। তুমি যখন মেজার করতেছো তখন তুমি সোডিয়ামের কনসেন্ট্রেশন মেজার করতেছো, বাইকার্বনেট ক্লোরাইড মেজার করে যখন তুমি সোডিয়াম থেকে বাইকার্বনেট প্লাস ক্লোরাইড বিয়োগ করে দিচ্ছ, তখন তুমি দেখলা যে তোমার এটার পরিমাণ বেড়ে গেছে এই কারণেই, বিকজ এই জায়গাটায় আনমেজার্ড অ্যানায়ন জমা হচ্ছে। একই ঘটনা ঘটবে কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে, যে কারণে আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি পাই? হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাই। বিকজ এই ক্ষেত্রে তোমার এই কিটোন বডির কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, এবং কিটোন বডিগুলো কি একটা অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড মানে তার একটা প্রোটন ডোনেট করবে। এই যে দেখো প্রোটন ডোনেট করবে, প্রোটন যখনই ডোনেট করবে এই প্রোটনগুলোকে নিউট্রালাইজ করার জন্য তোমার এই বাইকার্বনেট আগায় আসবে। বাইকার্বনেট যখনই আগায় আসবে তখন তোমার বডির বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে যাবে। এই দেখো যে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে। নর্মাল অবস্থায় তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন ছিল 24, এই ক্ষেত্রে হয়তো 20 বা তারও কম হয়ে যাবে। কিন্তু এই যে তার যে ইলেকট্রোনেগেটিভ, এই প্রত্যেকটা অ্যাসিডের যে ইলেকট্রোনেগেটিভ যে পার্ট, এই যে ইলেকট্রোনেগেটিভ যে পার্টগুলো ছিল, সেই ইলেকট্রোনেগেটিভ পার্টগুলো কোথায় যে জমা হবে? এই যে আনমেজার্ড অ্যানায়ন পার্টে যে জমা হবে। এই আনমেজার্ড অ্যানায়ন পার্টে জমা হওয়ার কারণেই কিন্তু তোমার এই অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। এই জন্য আমরা বলে থাকি এই সমস্ত ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিস, তারপরে রেনাল ফেলোরের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। কারণ তোমরা জানো যে আমাদের এই বডি থেকে অ্যাসিডগুলোকে রিমুভ করার জন্য কিডনি একটা বিশাল বড় রোল প্লে করে। তো যখনই যদি কিডনি ফেলিওর যদি থাকে, তাহলে যদি অ্যাসিডগুলোকে রিমুভ করতে না পারে তখন কি হবে? অ্যাসিডগুলোকে রিমুভ না করতে পারলেই এক্সেসিভ অ্যামাউন্ট অফ প্রোটন হবে। এই এক্সেসিভ অ্যামাউন্ট অফ প্রোটনগুলোকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট ইউজড আপ হয়ে যাবে। বাইকার্বনেট ইউজড আপ হয়ে যাওয়া মানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে যাওয়া। প্রত্যেকটা অ্যাসিডের সাথে তার একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট থাকবে, সেটা যে কোথায় জমা হবে? এই আনমেজার্ড অ্যানায়ন পুলে যে জমা হবে। এই কারণে তোমার এই তখন কি হয়ে যাবে? তোমার অ্যানায়ন গ্যাপটা অনেক হাই হয়ে যাবে। এছাড়াও আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এইখানে ঘটনাটা কি হয়? এইখানে কিন্তু তোমার কোনো কারণে যদি তুমি বাইকার্বনেট তোমার বডি থেকে লস করো, ফর এক্সাম্পল ডায়রিয়াতে তুমি বাইকার্বনেট লস করেছো, এখানে কিন্তু তোমার একটু খেয়াল করে দেখো যে ওইখানে কি হয়েছিল। ওইখানে তোমার এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কেন কমে গিয়েছিল? বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গিয়েছিল কারণ এই বাইকার্বনেটের যে প্রোটনটাকে নিউট্রালাইজ করার কাজে ব্যবহার করা হচ্ছিল, আর এখানে তুমি ডায়রিয়াতে বাইকার্বনেটটা বডি থেকে বের করে দিলা। আরেকটা ক্ষেত্রে রেনাল লস হয়, যেটা হচ্ছে রেনাল টিবিউলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে। তোমরা জানো যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে একটা করে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করতে গেলে একটা করে প্রোটনকে সিক্রেশন হতে হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। যদি কোনো কারণে এটা না হতে পারে, সেই কন্ডিশনটাকে বলা হয় রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। এটা একটা কন্ডিশন, এটা একটা কনজেনিটাল ডিজিজ। তো সেই ক্ষেত্রে তোমার কি হবে? একটা করে সে প্রোটন যেহেতু সিক্রেশন করতে পারলো না প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে, তাহলে বাইকার্বনেট তো রিঅ্যাবজর্পশন করায় বডিতে ব্যাক করে নিয়ে আসতে পারবে না। তাহলে এটার মাধ্যমে কি হচ্ছে? রেনাল লস হচ্ছে। এই জিনিসটা কম্পেনসেট করার জন্য কি করে বলো? দেখো এখানে তোমার নর্মালি এটাকে বলা হয় নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন তোমাকে আমি অ্যানায়ন গ্যাপের এই ছবিটা দেখাই। এই অবস্থাতে কি ছিল? তোমার এইটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ। হ্যাঁ, তাহলে এখানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন 24 ছিল, এখানে ক্লোরাইডের কনসেন্ট্রেশন 104 ছিল। এখন যদি কোনো কারণে এই বাইকার্বনেট তুমি লস করতে থাকো, এইটাকে কম্পেনসেট করার জন্য, কারণ ওই যে তোমার বডিতে তো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে, তখন সে কি করবে? তখন
এই ক্লোরাইডের কনসেন্ট্রেশন বাড়ায় দিবে, তখন তোমার বডি বেশি বেশি করে ক্লোরাইড তৈরি করবে, কারণ এটা তোমার তখন অ্যানায়ন দরকার। এখানে তুমি অ্যানায়ন লস করতেছো, বাইকার্বনেট লস করা মানে তুমি তোমার বডি থেকে অ্যানায়ন বের করে দিচ্ছ, আইদার থ্রু জিআই ট্র্যাক্ট অর থ্রু রেনাল সিস্টেম। মানে ডায়রিয়া হলে জিআই ট্র্যাক্টের মাধ্যমে লস হচ্ছে, আর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হলে তোমার রেনাল লস হচ্ছে। যেভাবেই তুমি লস করো না কেন, এখানে তুমি বাইকার্বনেটটা লস করতেছো। বাইকার্বনেট যখনই লস করতেছো তখনই তোমার কি হবে, এইটাকে কম্পেনসেট করার জন্য তোমার ক্লোরাইড পার্টটা বেড়ে যাবে। এই জন্য যখন তুমি অ্যানায়ন গ্যাপ দেখবা তখন দেখবা যে অ্যানায়ন গ্যাপটা অ্যাজ ইট ইজ আছে, অ্যানায়ন গ্যাপ নর্মাল। কারণ এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমার মেজার্ড অ্যানায়ন, কারণ এই দুটো তো আমি মেজার করি। আমি তো নর্মালি সোডিয়ামকে মেজার করি, ক্লোরাইড আর কার্বনেটের কনসেন্ট্রেশন একসাথে যোগ করে এটা থেকে বিয়োগ দিয়ে দিই, সোডিয়াম থেকে বিয়োগ দিয়ে দিই। তো যখন আমি এই সোডিয়াম থেকে ক্লোরাইড এবং বাইকার্বনেট বিয়োগ দিচ্ছি দেখতেছি যে আমার কোনো গ্যাপ নাই। কারণ কি, কারণ হচ্ছে এটা তো আমার মেজার্ড, ক্লোরাইডটা তো আমার মেজার্ড অ্যানায়নটা বেড়ে গেছে। এই কারণে প্র্যাকটিক্যালি আমি দেখবো যে আমার কোনো অ্যানায়ন গ্যাপ নাই, বাট এখানে কিন্তু অবশ্যই মেটাবলিক অ্যাসিডোসিস আছে। কারণ কি, কারণ হচ্ছে আমার বাইকার্বনেট তো লস হয়ে গেছে, আর বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে যাওয়া মানেই হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তো এই ছবিটা দেখো, তাহলে তোমাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে নর্মালি অ্যানায়ন গ্যাপ মানে তোমার এইটা হচ্ছে 140 হচ্ছে সোডিয়াম, আর এই দুটোকে আমি যোগ করলাম, একটা হচ্ছে ক্লোরাইড আর একটা বাইকার্বনেট, যোগ করে আমি বিয়োগ দিয়ে দিলাম, বিকজ এই তিনটাই হচ্ছে আমার মেজার্ড ক্যাটায়ন এবং অ্যানায়ন। আর এটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এই ক্ষেত্রে কি হয়, এখানে মনে করো আমার কি হয়েছে, হাই অ্যানায়ন গ্যাপ কেন হলো, কারণ আমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন এই দেখো আমি কমে গেছে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে, কিন্তু সেই জায়গাটায় কে, সেই জায়গাটা দখল করে আছে কি, সেই জায়গাটা দখল করে আছে হচ্ছে একটা অ্যানায়ন। যে অ্যানায়নের এইখানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কেন কমে গেল, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেল কারণ তোমার বডিতে যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে ডিউ টু অ্যাকুমুলেশন অফ অ্যাসিড বেশি বেশি প্রোডাকশনের কারণে, সেই অ্যাসিডের প্রোটনটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা কমে গেছে। এখানে কিন্তু বাইকার্বনেট বডি থেকে বের হয়ে যায় নাই, এই কারণে বাইকার্বনেট কমে গেছে। আর প্রত্যেকটা আমি বলেছি প্রত্যেকটা অ্যাসিডের সাথে একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট থাকবে, সেই ইলেকট্রোনেগেটিভ পার্টটা এসে এখানে জমা হয়েছে। এই কারণে দেখো এখানে অ্যানায়ন গ্যাপটা অনেক বড়, অ্যানায়ন গ্যাপটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে তোমার হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে আমি দেখেছি যে দেখো তোমার এটা হচ্ছে 104 ক্লোরাইড একই আছে, কিন্তু তোমার বাইকার্বনেট কমে গেছে। যখন তুমি এইটা 140 থেকে এইটা বিয়োগ দিবা তখন দেখো তোমার আগে কত ছিল, আগে তোমার অ্যানায়ন গ্যাপ ছিল হচ্ছে 12, এখন বেড়ে গেছে না, এখন বেড়ে গেছে 14 হয়ে গেছে। এখন তুমি নর্মাল অ্যানায়ন গ্যাপে আসো, তো তোমার হচ্ছে 140 জায়গায় আছে, মানে সোডিয়াম একই আছে। তোমার কি হয়েছে, তোমার বাইকার্বনেট যেহেতু কমে গেছে, এই যে বাইকার্বনেট লস করেছো কমে গেছে, এইটাকে কম্পেনসেট করার জন্য তোমার দেখো ক্লোরাইড কিন্তু বেড়ে গেছে। এই যে এখানে ক্লোরাইড বেড়ে গেছে, এখানে বাইকার্বনেট কমে গেছে, ক্লোরাইড বেড়ে গেছে, যে কারণে এই দুইটা তো তোমার মেজার। যখন তুমি এটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দিলা দেখো অ্যানায়ন গ্যাপ কিন্তু নর্মাল। এই যে উপরের এটা হচ্ছে তোমার নর্মাল অ্যানায়ন গ্যাপ, এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে যে নর্মাল অ্যানায়ন গ্যাপ, কিন্তু এখানে কিন্তু তোমার মেটাবলিক অ্যাসিডোসিস আছে। এখানে হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখানকার কারণটা হচ্ছে যে তুমি যেহেতু বডি থেকে বাইকার্বনেট লস করেছো, সেই জন্য সেটাকে কম্পেনসেট করার জন্য তোমার ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। আর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হয় সেটাও একটু খেয়াল করে দেখো। এখানে কিন্তু তুমি বাইকার্বনেটটাকে লস করো নাই, এখানে তোমার বডির এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য তোমার বাইকার্বনেটটা ইউজড আপ হয়ে গেছে, সেই জন্য তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে। কিন্তু এইখানের এই অ্যানায়ন গ্যাপের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ফিল করে আছে কারা, সেই জায়গাটা ফিল করে আছে প্রত্যেকটা অ্যাসিডের একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট থাকে, সেই ইলেকট্রোনেগেটিভ পার্টটা ওই অ্যানায়ন গ্যাপের জায়গাটা ফিল করে আছে। কিন্তু ওই জায়গাটা ফিল করে থাকলে কি হবে, ওইখানে ওইটাকে তো তুমি মেজারমেন্টে নিয়ে আসো নাই, ওই জায়গাটায় কারা আছে, ওই জায়গাটায় আছে আনমেজার্ড অ্যানায়ন গুলো। ওই জায়গাটা যেহেতু আনমেজার্ড অ্যানায়ন আছে এই কারণে এই ক্ষেত্রে আমার অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম, তোমরা এই ছবিটার সাথে একটু কম্পেয়ার করে দেখো যে এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ। যখন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, আমরা যে অলরেডি বলেছি যে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে যায়, কারণ এই বাইকার্বনেটটা যে তোমার প্রোটনটাকে এক্সেসিভ প্রোটনগুলোকে নিউট্রালাইজ করার কাজে ব্যবহার করা হয়। আর এই প্রত্যেকটা প্রোটনের সাথে একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট থাকে, সেই জায়গাটায় জমা হয়, এই জায়গাটায় থাকে হচ্ছে কি আনমেজার্ড অ্যানায়নগুলো। এই কারণে দেখো অ্যানায়ন গ্যাপটা অনেক বেড়ে গেছে। আর যদি নর্মাল অ্যানায়ন গ্যাপ হয় তাহলে কি হবে, এখানেও কিন্তু দেখো তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে, কিন্তু এই জায়গাটা কম্পেনসেট করছে কে এসে,
ক্লোরাইড এসে যেহেতু এই জায়গাটা কম্পেনসেট করে নিচ্ছে, এই জন্যে তুমি যখন ক্যালকুলেশন করবা তখন তুমি কোনো অ্যানায়ন গ্যাপ পাবা না। কারণ কি? কারণ তো তুমি এই তিনোটা জিনিসই তুমি মেজার করছো, সোডিয়ামকে মেজার করছো, ক্লোরাইডকে মেজার করছো, বাইকার্বনেট। সোডিয়াম থেকে ক্লোরাইড এবং বাইকার্বনেট বিয়োগ দিচ্ছ। বাইকার্বনেট কমে গেলে কি হবে? তোমার ক্লোরাইড তো বেড়ে গেছে, এই জন্য তোমার অ্যানায়ন গ্যাপ অ্যাজ ইট ইজ থাকবে। আর এই ক্ষেত্রে তোমার কি হয়? এই ক্ষেত্রে তোমার সোডিয়াম তো কমে, সোডিয়াম যেমন ছিল তেমন আছে, বাইকার্বনেট কমে গেছে, কারণ বাইকার্বনেট যে প্রোটনকে নিউট্রালাইজ করছে। সো এইটাকে কম্পেনসেট করার জন্য তো ক্লোরাইড আগায় আসবে না। কারণ কি? কারণ অলরেডি ইলেকট্রোনেগেটিভ পার্ট আছে, সেটা এসে এই যে অ্যানায়ন গ্যাপের এই জায়গাটায় জমা হবে, আনমেজার্ড অ্যানায়ন হিসেবে জমা হবে। তো এটাই ছিল। এই স্লাইডটাও আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। আমরা নর্মালি অ্যানায়ন গ্যাপ সবসময় বের করি এইভাবে, সোডিয়াম থেকে ক্লোরাইড প্লাস বাইকার্বনেট এটা বিয়োগ দিয়ে দিয়ে বের করি। তো ঠিক আছে, এটাই ছিল তোমাদের এই অ্যানায়ন গ্যাপ সম্পর্কে। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা ফার্দার কোশ্চেন করতে পারো। তো তোমাদের বেস্ট অফ, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আশা করি তোমরা ইনশাল্লাহ ভালো করবা। বেস্ট উইশেস ফর ইউ।